আমার কাছে মনে হলো সরকারের একটা বোল্ড ডিসিশন নেওয়া উচিত। সবার কথা শুনলে কি ইলেকশন করতে পারবো নাকি? দেশের জনগণের জন্য যেটা ভালো হয়, যেখানে পয়সাগুলি সাশ্রয় হয়, মেজরিটি জনগণ যেটা চায়, এটা সরকার ডেফিনেশন করতেই পারে। 17 বছর মানুষ ভোট দিতে পারেনি। আগে ভোটটা দিয়া আগে সরকার আসুক, এরপরে পিআর করেন, টিআর করেন, নতুন কিছু করেন, উই ডোন্ট হ্যাভ প্রবলেম। 1 বছরের আগেই আমার কথা ইলেকশনটা হওয়া উচিত ছিল। কেননা এই 1 বছরের মধ্যে পতিত সরকার দিল্লিতে অফিস করছে, ওই যে ক্যালকাটা অফিস করছে, এখন আগামী দিন মিজোরামে করব, আগরতলা করব, ও ফেনীর পাশে করবে, তখন তো আরও ভেজাল হবে। আপনি যত সময় ক্ষেপণ করতেছেন তত ভেজাল আপনি ইনভাইট করতেছেন। বিখ্যাত সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, যদি জাতীয় নির্বাচন এবং গণভোট যদি একই দিনে হয় তাহলে 1500 কোটি টাকা বেঁচে যাবে। এদিকে জামাত এবং এনসিপির দাবি গণভোট জাতীয় নির্বাচনের আগে। এদিকে সেনাপ্রধান জানিয়েছেন যে নির্বাচন যদি পৃথক পৃথক দিনে হয় তাহলে সুষ্ঠু নির্বাচন করা অনেক সহজ হতে পারে। সার্বিক আপনার পর্যালোচনা কি? দেখেন, এখন তো সবাই কথা বলতে পারতেছে, কেউ গণভোট দাবি করতেছে, কেউ পিআর দাবি করতেছে, কেউ বলছে এতদিন হইতেছে, বা সেনাপ্রধান বলছে এটা হচ্ছে। আমার কাছে মনে হলো সরকারের একটা বোল্ড ডিসিশন নেওয়া উচিত। সবার কথা শুনলে কি ইলেকশন করতে পারবো নাকি? দেশের জনগণের জন্য যেটা ভালো হয়, যেখানে পয়সাগুলি সাশ্রয় হয়, মেজরিটি জনগণ যেটা চায়, এটা সরকার ডেফিনেশন করতেই পারে। সরকার বুঝে না? সরকারের কাছে কত মানে সিআইডি, ডিবি, এসবি, ডিজিএফআই আসে না, এগুলা সরকারের কাছে জানে না সাধারণ মানুষ কী চায়। শুনেন, আমি বহুবার বলেছি 17 বছর মানুষ ভোট দিতে পারেনি। আগে ভোটটা দিয়া আগে সরকার আসুক, এরপরে পিআর করেন, টিআর করেন, নতুন কিছু করেন, উই ডোন্ট হ্যাভ প্রবলেম। 1 বছরের আগেই আমার কথা ইলেকশনটা হওয়া উচিত ছিল। কেননা এই 1 বছরের মধ্যে পতিত সরকার দিল্লিতে অফিস করছে, ওই যে ক্যালকাটা অফিস করছে, এখন আগামী দিন মিজোরামে করব, আগরতলা করব, ও ফেনীর পাশে করবে, তখন তো আরও ভেজাল হবে। আপনি যত সময় ক্ষেপণ করতেছেন তত ভেজাল আপনি ইনভাইট করতেছেন। আমি তো সেটা বললাম, সরকারকে বোল্ড ডিসিশন নিতে হবে। কারণ এক একজন এক কথা বলবে, সবার কথা কীভাবে সরকারে শুনবে? যদি মনে করে যে সরকার 1500 কোটিও বেঁচে যাবে, তা সেটাই করা উচিত। কিন্তু বিভিন্ন দল বিভিন্ন চাইবে, এখন চাইবে, তখন চাইবে, কেউ পার্লামেন্টে চাইবে, এখানে সরকারের আগিয়ে আসা, সবার কথা শোনার দরকার নেই। দেশের জন্য যেটা করে সেটাই করা উচিত। স্যার, সম্প্রতি একটি আলোচিত ঘটনা, সেটি হচ্ছে যে একজন শিক্ষককে দাড়ি ধরে টেনেছে পুলিশের কর্মী বা কর্মকর্তা। বিষয়টা হচ্ছে সারা বিশ্বের শিক্ষকের অবস্থান এবং বাংলাদেশের শিক্ষকদের সম্মানের অবস্থানটা এরকম বৈষম্য কেন হলো? দুই পক্ষের দোষ আছে। আমি দিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত আছি, তারা 12টার আগে আসে না, আর্লি চলে যায়। সরকার কোনো তদারকি করতেছে? আমি শিক্ষক ছিলাম, শিক্ষকদের সম্মানের জন্য আমি সবসময় দাঁড়িয়ে থাকি এবং আমাদের শিক্ষককে আমরা সম্মানিত করেছি। যখন মরম প্রেসিডেন্ট এরশাদের আমলে প্রাইভেট কলেজ, প্রাইভেট স্কুলগুলো যখন গভর্নমেন্ট হয়েছে, তখনই প্রথম শিক্ষার পরিণতি হয়েছে। গভর্নমেন্ট হওয়ার সাথে সাথে তাদেরকে সার্ভিস বেনিফিট দিয়া তাদের সরকারিভাবে চাকরি দিয়েছে এবং সবাই সে 80-র দশক হইতে এই যে কোচিং ব্যবসা শুরু করেছে। বিভিন্ন দেশে শিক্ষার মান উন্নয়ন হয়, আমাদের দেশে হয় না কেন? প্রাইভেট না পড়লে ফলাফল পাস করে না। আমি মনে করি ন্যায্যভাবে শিক্ষকরা যেটা পাওয়ার সেটা তাদেরকে দেওয়া হোক, কিন্তু শিক্ষকরা শিক্ষা দিচ্ছে কিনা, অ্যাটেন্ডেন্স করতেছে কিনা, সেটা কি সরকার দেখতেছে? আমার তো মনে হয় সরকার এটা দেখতেছে না। একটা কলেজে বা স্কুলে যদি কোনো শিক্ষক লাগে, তখন মাওসিতে যাইয়া রিকুয়েশন দিতে হয়। সরকারি প্রতিষ্ঠান তাদের সুবিধা অসুবিধা উলাইয়া 6 মাস 1 বছর পরে সেই শিক্ষক নিয়োগ করে। তাহলে ছেলেগুলো যে বঞ্চিত হইল, সরকার এখানে কোনো দায়িত্ব নাই কেন? সেখানে ইন্সপেক্টর নেই কেন? ফলো আপ করতেছে না কেন? মনিটরিং করতেছে না? আমার কথা হলো শিক্ষকের দাবি দেওয়া
ন্যায্য দাবি দেওয়া যদি হয় সেটা সরকার মেনে নেওয়া উচিত। সাথে সাথে শিক্ষা ব্যবস্থাকে মনিটরিং করা, ভালোভাবে দেখাশোনা করা, এইটাও হওয়া উচিত। মানুষই কেবল ওই যে শিক্ষক রিকুয়েশন দিয়ে পার পাইয়ে যায়, শিক্ষক সেখানে পড়াইতেছে কি না, না ছুটি নিয়ে ঘুমিয়ে আসে, না 12টার সময় এসে 2টার সময় চলে যায়, এগুলো দেখছেও। আমরা ছোটোবেলায় দেখছি আমরা ইন্সপেক্টররা রেগুলার ভিজিট করতো, এখন সেটা হচ্ছে কি না সেটাও দেখতে হবে। আন্দাজে কোনো কিছুই করা উচিত হবে না। প্রথম কথা শিক্ষা এনশিওর করতে হবে, মান এনশিওর করতে হবে, এবং তবেই শিক্ষকরা যেন এগুলো পায় সেটাও এনশিওর করতে হবে। একদিকে আপনি শিক্ষকের পয়সা দিলেন, বাড়ি ভাড়া বাড়াই দিলেন, আর অন্যদিকে শিক্ষকের স্কুলে কেন পড়াইলো না, কোচিং লেওয়া থাকলো, এটা তো হইতে পারে না। নেগোসিয়েশন করা, তাদের ন্যায্য দাবি দিতে হবে, আবার পড়াশোনা মান এগুলো আদায় করে নিতে হবে, তাই হওয়া উচিত। স্পেশালি সেদিন একটা পেপারে দেখলাম ভিডিও এরিয়াতে, বাংলাদেশের একজন মহিলা কানিজ ফাতেমা নামে, তার ছেলেকে যখন ব্যাংককে চাকরি করতেছিল, তার ছেলে নিয়ে এক স্কুলে ভর্তি করেছে 10 বছর আগে। তো যেহেতু উনি থাই জানতো না, এই জন্য বাচ্চাদেরকে ইংলিশ কথা বলার চেষ্টা করতো। তখন প্রিন্সিপালে বলল, এটা বাচ্চাদের স্কুল 4-5 পর্যন্ত, তুমি ইংলিশ পড়াতে পারবা? হ্যাঁ পড়াতে পারবো। তখন ইংলিশ সেকশন খুললো, সেই থাই স্কুলটাতে থাই পড়ায়, অ্যারাবিক পড়ায়। তাইলে বাচ্চাদের স্কুলে 3টা ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে, থাই, সেকেন্ড অ্যারাবিক, 4th হলো ইংলিশ। আমরা এগুলো নিয়ে চিন্তা করছি? শুধু বেতন বাড়াই দেন, ভাতা বাড়াই দেন। আগে তো 100% দিত না, এখন তো প্রাইভেট স্কুল কলেজ সবকে 100% দিচ্ছে। লেখাপড়ার কোনো উন্নতি করছে? আমি গত 5-7 বছরে তো চিৎকার করে বলতেছি যেন আমাদের স্পোকেন ইংলিশ, স্পোকেন অ্যারাবিক প্রাইমারিতে যেন হয়, কারণ প্রাইমারি ছেলেদের মাথা খুবই স্বচ্ছ থাকে, তাড়াতাড়ি সব শিখে ফেলে। আমরা এটা করছি? কেন করি না? তামিলনাড়ু, কেরালা, এরা যখন বিদেশে যায় এরা আরবি শিখে যায়, বেশি মিডল ইস্টে, আবার ইংলিশ ভালো জানে। কেরালা আবার এদের এডুকেশনে পরিসংখ্যানে এরা প্রায় 78-80% করে এডুকেটেড ছেলে মেয়ে। ওরা যখন আরবি লিখতে পড়তে জানে, সেই জন্য তারা যখন সেখানে চাকরি করে তারা 6,000, 7,000, 8,000, $10,000, 10,000 রিয়াল পায়। সেখানে বাংলাদেশের লোকেরা গেলে 1,000, 2,000 রিয়াল পায়, কারণ ওই চাকরিটা পায় না। নেপালি মেয়েরা পর্যন্ত রুম সার্ভিসে চাকরি পায়, কিন্তু আমাদের দেশের ছেলেরা পায় না। কেন পায় না? সে ইংরেজি জানে না, সে আরবি তো জানেই না। তাই স্পোকেন আরবি শিখতে হলে 1-2 বছর লাগে, কিন্তু লিখতে তো পারে না। এই মাস্টাররা যারা করতেছে, ওনারা এডুকেশন স্ট্যান্ডার্ডের জন্য কিছু করেছে? আগে তো 50% পাইতো, 60% পাইতো, 70% পাইতো, এখন তো 100% পয়সা সরকারের থেকে। আমি নাম নাই বললাম, আমাদের দেশে আমাদের প্রাইমারি স্কুল আছে, মেয়েরা শুধু মোবাইল লইয়ে থাকে, বললে তো বৈষম্য হয়ে গেছে। খোঁজ নেন। আমি আপনার মধ্যে বলবো, সবখানে মেয়েদেরকে না দিয়ে ছেলে আর মেয়েদেরকে মিলাইয়া টিচার দেন, তার কিছু পড়াশোনা হবে। পড়াশোনার স্ট্যান্ডার্ড জন্য কিছু করেন। আপনার প্রাইমারিতে স্পোকেন আরবিক, লিখিত আরবিক শেখান, ইংলিশ শেখান, তাহলে ছেলেগুলো অন্তত মেট্রিক নিয়ে পাস করে বাইরে চাকরি পাবে। সেটা প্রপোজাল দেন, সরকার থেকে আদায় করেন, কোনো সমস্যা নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল
চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।